শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা গতকাল ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ আমাদের যেই ক্লাসগুলো নেওয়ার কথা ছিল সেগুলো আমরা অলরেডি শেষ করে দিছি, তাই না? 25টা ক্লাস নেওয়ার কথা ছিল, সেখানে আমরা প্রায় 28টার মতো ক্লাস নিয়ে ফেলছি। আমাদের চ্যাপ্টার ওয়াইজ বিষয়গুলো মোটামুটি শেষ। এখন আমরা আগারওয়াল থেকে আজকে মানে আমাদের তো সপ্তাহে 3 দিন ক্লাস, সেই 3 দিনের মানে প্রতি সপ্তাহে 3 দিন করে আমরা এখন আগারওয়াল থেকে 10টা ক্লাস করব। টোটাল 100টা রিটেন ম্যাথ আমরা সমাধান করব। এইটা করার ফলে উপকার কি হবে, আপনার ইফিসিয়েন্সিটা বাড়বে। কারণ অলরেডি যা শিখানোর, রিটেন ম্যাথকে আপনি কিভাবে আসলে ট্যাকেল দিবেন, পরীক্ষার হলে যে আপনার যত কঠিন ম্যাথে আসুক না কেন আপনার এই বিষয়গুলো আর কঠিন লাগবে না। আপনি ইকুয়েশন ফর্ম করা অলরেডি শিখে গেছেন। লাস্ট 28টা ক্লাসে কিভাবে ইকুয়েশন ফর্ম করতে হয়, কিভাবে সমাধান করতে হয়, কোন প্রশ্ন কিভাবে আমি অ্যাপ্রোচ করব, এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আমরা যে বিষয়গুলো শিখবো, যে যদি কোনো জটিল ম্যাথ আসে, বড় ম্যাথ আসে, তাহলে আমাদের অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত। এবং শুধুমাত্র ম্যাথ বড় দেখে যে আমরা ভয় পেয়ে যাই, যেমন এই যে সিনিয়র অফিসার একটা ম্যাথ ছিল, প্রথম প্রশ্নটা অনেক বড় ছিল, অনেক বড় প্রশ্ন ছিল। ওই প্রশ্ন দেখে অনেকেই ওইটা স্কিপ করে গেছে, যে বড় প্রশ্ন তার মানে কঠিন, কিন্তু আসলে ওই প্রশ্নের মধ্যে কোনো কঠিনের কোনো কিছু নাই। ঠিক আছে, তো আমরা আজকে 10টা ম্যাথ নিছি, প্রথম 10টা। সো দেখা যাক, আমরা সমাধান করি আস্তে আস্তে, তারপরে অন্য বিষয়গুলো আমরা আস্তে আস্তে নেব। যে প্রত্যেকটা অধ্যায় থেকে, মানে যে যে অধ্যায়গুলো থেকে ব্যাংকে রিটেনে প্রশ্ন আসে, আমি মোটামুটি সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন নিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটা খেয়াল করেন। 1 নম্বরে কি বলা হচ্ছে, যে ইন এ 3 ডিজিট নাম্বার the digit in the units place is 75% of the digit in the tens place। বলতেছে যে 3 ডিজিটের একটা সংখ্যা যার একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের 75% হবে। The digit in the tens place is greater than the digit in the hundreds place by 1। দশক স্থানীয় অঙ্কটা শতক স্থানীয় অঙ্কের চেয়ে কত বেশি হবে? 1 বেশি হবে। If the sum of the digit in the tens place and hundreds place is 15। বলতেছে যে দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের যোগফল যদি 15 হয়, হোয়াট ইজ দ্য নাম্বার, সংখ্যাটা কত? দেখেন, 3টা ডিজিটের সংখ্যা, 3টা ডিজিট সম্বন্ধে আমাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে কোন ডিজিট কি হবে। তাহলে আসেন আমরা ধরে নেই, যে ধরি প্রথমে আমরা ধরবো শতক স্থানীয় অঙ্ক। প্রথমে আমরা ধরবো কত? শতক স্থানীয় অঙ্ক। 100 ডিজিট বি কত? x ধরতে পারি। এরপর আমরা ধরতে পারি 10th ডিজিট, 10th ডিজিট ধরতে পারি। এই যে দেখেন প্রশ্নে বলেই দিচ্ছে যে দশক স্থানীয় অঙ্কটা শতক স্থানীয় অঙ্কের চেয়ে 1 বেশি হবে। তো শতক স্থানীয় অঙ্কটা যেহেতু x হয়ে গেছে, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? আপনি বলবেন যে ভাইয়া x + 1 হবে, x + 1 হবে। এরপরে বলা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটা কত হবে? এখানে বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কটা হবে দশক স্থানীয় অঙ্কের 75%। দশক স্থানীয় অঙ্কের 75%। তাহলে এই যে 75% অফ কার? দশক স্থানীয় অঙ্কের। দশক স্থানীয় অঙ্ক কত? এই যে x + 1। এই যে 75%, 75% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3/4 না? 3/4।
তাহলে এই যে আমরা এটাকে লিখতে পারি যে 3/4 অফ এক্স প্লাস 1, এটাই হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। এটাই হচ্ছে আমার একক স্থানীয় অঙ্ক। এখন খেয়াল করে দেখেন, প্রশ্নে আমাকে বলে দিচ্ছে যে if the sum of the digits in the tens place and hundreds place is 15, অর্থাৎ দশক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্কের যোগফল কত? 15। তো দশক স্থানীয় অঙ্ক কত ধরছিলাম, শতক স্থানীয় অঙ্ক আমরা কত ধরছি? আপনি বলবেন যে ভাইয়া এক্স ধরা হয়েছে। আর দশক স্থানীয় অঙ্ক কত? আপনি বলবেন যে ভাইয়া এক্স প্লাস 1। তাহলে এই দুইটা ডিজিট, দশক স্থানীয় আর হচ্ছে শতক স্থানীয়, এই দুইটা ডিজিট যোগ করলে আমাদেরকে বলতেছে যে 15 পাওয়া যাবে। তো এই যে আমরা যোগফল লিখে দিলাম 15। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে 2x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 1, সো 2x ইজ ইকুয়াল কত? 14। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 7। তো x এর ভ্যালু যেহেতু আমরা পেয়ে গেছি, এখন কোন ডিজিট কত এটা আমি ইজিলি বের করতে পারবো না এখন, কারণ জাস্ট x এর মানগুলো বসাইলেই কোন ডিজিট কত এটা বেড়ে আসবে। তো এখন আপনি লিখতে পারেন যে সুতরাং 100 ডিজিট কত ছিল? x ছিল। এই x সমান সমান কত লেখা যায়? 7 লেখা যায়। এরপরে আসেন দশক স্থানীয় অঙ্ক বা 10th ডিজিট। 10th ডিজিট কত ছিল? আপনি বলবেন যে ভাইয়া 10th ডিজিট ছিল হচ্ছে x প্লাস 1। তাহলে x প্লাস 1 মানে কত লেখা যাবে? আপনি বলবেন যে 7 প্লাস 1 ইজ ইকুয়াল হচ্ছে 8। এরপর আসেন ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটা কত? আপনি বলবেন যে 3/4 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই যে 3/4 ইন্টু এক্স প্লাস 1 মানে কত? 7 প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3/4 ইন্টু 8, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, 2 দিয়ে 3কে গুণ করলে এই যে কত পেয়ে যাব? 6 পাবো। তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে কি যে বাবা তোমার ওই 3 ডিজিটের সংখ্যাটা কত, এইটা বের করে দাও। তাহলে এখন আমি একক স্থানীয় অঙ্ক কত জানি, দশক স্থানীয় অঙ্ক কত সেটাও জানি, শতক স্থানীয় অঙ্ক কত সেটাও জানি। তার মানে আমি নাম্বারটাই এখন আমি বলে দিতে পারবো যে আমার নাম্বারটা কত। তাহলে দেখেন আমরা নাম্বারটা বলে দিতে পারি যে অতএব রিকোয়ার্ড নাম্বার ইজ কত? শতক স্থানীয় 7, দশক স্থানীয় হচ্ছে 8, একক স্থানীয় হচ্ছে 6। তাহলে সংখ্যাটা কত? 786। এই 786 উত্তর। পরেরটাতে চলে যান 2 নম্বর। দেখেন সিম্পলিফিকেশন বা ফর্মিং ইকুয়েশন। এখানে বলা হচ্ছে যে দেয়ার আর সাম কাউস, বুলস অ্যান্ড 45 হেন্স ইন এ গ্রুপ। বলতেছে যে একটা গ্রুপে কিছু গরু আছে, কিছু ষাঁড় আছে এবং 45টা মুরগি আছে। ওয়ান কেয়ারটেকার লুকস আফটার 15 অ্যানিমেলস। একজন কেয়ারটেকার 15টা প্রাণীর দেখাশোনা করতে পারে। দ্য নাম্বার অফ বুলস ইজ টুয়াইস দ্য নাম্বার অফ কাউস। বলতেছে যে গরুর সংখ্যা যতগুলা তার চেয়ে ষাঁড়ের সংখ্যা দ্বিগুণ। ইফ দ্য নাম্বার অফ হেডস ইজ লেস দেন দ্য টোটাল নাম্বার অফ ফিট বাই 126 ইনক্লুডিং দ্য কেয়ারটেকার। অর্থাৎ এখানে যতগুলা প্রাণী আছে কেয়ারটেকার সহ যতগুলা প্রাণী আছে, এই প্রাণীগুলোর মাথার সংখ্যা পায়ের সংখ্যার চেয়ে 186 কম। এই প্রাণীগুলোর মাথার সংখ্যা পায়ের সংখ্যার চেয়ে কত কম হবে? 186 কম হবে। জিজ্ঞাসা করছে যে হাউ মেনি কেয়ারটেকারস আর দেয়ার, সেখানে কতজন কেয়ারটেকার ছিল এটা বের করে দেখা। কতজন কেয়ারটেকার ছিল এটা বের করতে হবে। তাই খুবই ইজি জিনিস। তৃতীয় সেন্টেন্সটা খেয়াল করেন। এখানে বলতেছে যে গরুর সংখ্যা যতগুলো হবে ষাঁড়ের সংখ্যা হবে তার দ্বিগুণ। তার মানে গরুর সংখ্যায় আমি আগে ধরবো। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে ধরে নেই
ধরি the number of গরুর সংখ্যা ধরে নিচ্ছি যে x সংখ্যক, ষাঁড়ের সংখ্যা কত হবে? দ্বিগুণ হবে। তাহলে আমরা বলতে পারি কত? x এর দ্বিগুণ হচ্ছে 2x। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা চাইলেই এখান থেকে টোটাল প্রাণী কতগুলো আছে মানে সেটা আমি বের করতে পারি। টোটাল প্রাণী বলতে এই যে জন্তু কতগুলো আছে। আপনি বলবেন যে ভাইয়া আপনার গরুর সংখ্যা হচ্ছে x সংখ্যক, ঠিক আছে, আপনার ষাঁড়ের সংখ্যা হচ্ছে 2x সংখ্যক, আর মুরগির সংখ্যা হচ্ছে 45টা। তার মানে টোটাল জন্তু গরু, ষাঁড় এবং মুরগি মিলে আছে এই কয়টা। তো প্রশ্নে বলতেছে যে একজন কেয়ারটেকার 15টা এনিমেল বা প্রাণীকে টেক কেয়ার করতে পারবে। একজন কেয়ারটেকার 15টা প্রাণীর টেক কেয়ার করতে পারবে। তাহলে এখানে টেক মানে কেয়ারটেকারের সংখ্যা কত এটা আমি বের করতে পারবো না চাইলেই। কারণ আপনি যখন টোটাল প্রাণীকে ধরে নেন, কথার কথা বলতেছি, কথার কথা, যে এখানে টোটাল প্রাণী ধরে নেন 75টা, টোটাল প্রাণী 75টা, তাহলে এই 75কে যদি আমি একজন কেয়ারটেকার কতগুলো প্রাণী টেক কেয়ার করতে পারে সেইটা দিয়ে যদি ভাগ করে দেই, তাইলেই তো আমি এখানে কেয়ারটেকারের সংখ্যা বের করতে পারবো। অর্থাৎ এই যে টোটাল প্রাণী হচ্ছে 75, এই 75কে যদি 15 দিয়ে ভাগ করে দেই তাইলে আমার নাম্বার অফ কেয়ারটেকার বের হয়ে যাবে। অর্থাৎ টোটাল এনিমেলকে একজন কেয়ারটেকার যতগুলো এনিমেলের টেক কেয়ার করতে পারে সেটা দিয়ে ভাগ করলেই টোটাল নাম্বার অফ কেয়ারটেকার বের হয়ে যাবে। তাহলে এখানে এখন আমি বলতে পারি যে নাম্বার অফ কেয়ারটেকার, কয়টা কেয়ারটেকার আছে? আপনি বলবেন যে এনিমেল কয়টা আছে আগে সেটা যোগ করেন, x প্লাস 2x প্লাস 45। এইটাকে আমরা কি করব? একজন কেয়ারটেকার যতগুলো প্রাণীকে দেখাশোনা করতে পারে এই যে 15টা, 15 দিয়ে ভাগ করে দিব। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 2x আর x মিলে হচ্ছে 3x, 3x প্লাস হচ্ছে 45, নিচে হচ্ছে কত? 15। 3x দিয়ে 15কে ভাগ করে দিলে ওপরে x পাওয়া যাবে, নিচে 5 পাওয়া যাবে, প্লাস 15 দিয়ে 45কে ভাগ করে দিলে এই যে 3 পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে আমি ভুল বললাম না, 15টা। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, এটাও করা যায়, আমরা এটা না করে এটাও করা যাবে, এটাও করা x বাই 5, এটাও করা যাবে। আমরা বেটার এখানে একটা কাজ করতে পারি, তাহলে আমাদের হইল কত? x বাই 3 5, আর এখানে ছিল 15, তাই না? তাহলে আচ্ছা আমরা এইভাবে করি তো, দেখি এখানে যদি আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে x প্লাস 15 হবে না? 3 কমন নিলে x প্লাস 15 হয়ে যাবে, আর নিচে কত? 15। এখন 3 দিয়ে 15কে ভাগ করে দিলে আমরা নিচে পেয়ে যাবো কত? 5, আর উপরে পেয়ে যাবো কত? x প্লাস 15। আচ্ছা এটাই থাক, এটাই থাক, x প্লাস 15 বাই 5। এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ কেয়ারটেকার্স। এইটাই বের করতে হবে, এইটার মানে আমি বের করব, এইটার মানে আমি বের করব। এখন আসেন, এই যে বলতেছে যে এই প্রাণীগুলোর মাথার সংখ্যা পায়ের সংখ্যার চেয়ে কয়টা কম হবে? 186টা কম হবে, এবং ব্র্যাকেটের মধ্যে ওরা লিখে দিছে যে ইনক্লুডিং দ্য কেয়ারটেকার্স, অর্থাৎ কেয়ারটেকারের পা এবং মাথাও এই প্রাণীগুলোর পা মাথার সাথে আমাকে যুক্ত করতে বলতেছে। তাহলে আসেন নাম্বার অফ হেডস আগে বের করি। নাম্বার অফ হেডস, মাথার সংখ্যা,
দেখেন গরুর মাথা একটাই হয়, তাহলে গরু হচ্ছে এক্স, মাথা হচ্ছে এক্স সংখ্যক। ষাঁড়ের মাথাও একটা হয়, 2x সংখ্যক ষাঁড়, তার মানে ষাঁড়ের মাথাও 2x। মুরগির মাথাও একটা, 45টা মুরগি, তার মানে হচ্ছে 45টা মাথা। ঠিক আছে। আবার এই যে মানুষ, মানুষ মানে হচ্ছে কেয়ারটেকার, এ তো মানুষ, এরও মাথা একটা, তাহলে এখানে কেয়ারটেকার আছে কয়টা, x প্লাস 15, নিচে কত, এই যে 5। ঠিক আছে। এখন আসেন এইটা ক্যালকুলেশন যদি করি, এখানে ক্যালকুলেশন করলে দেখেন 5 যদি লসাগু করি তাহলে এই যে 5x প্লাস 5 দুগুণ 10x প্লাস 5 45 225 প্লাস x প্লাস 15, তাই না? তাহলে আমরা নিচে লিখতে পারি 5 10 15 আর 16, 16x প্লাস 225 আর 15তে কত হবে, 240, ডিভাইডেড কত, 5। এটা হচ্ছে মাথার সংখ্যা, এটা হচ্ছে প্রাণীদের মাথার সংখ্যা। এবার আসেন ওদের পায়ের সংখ্যা বের করতে হবে। নাম্বার অফ, প্রশ্নে ফিট বলা আছে, নাম্বার অফ ফিট কত, দেখেন গরুর পা হচ্ছে 4টা, তাহলে গরু হচ্ছে এক্স সংখ্যক, তাহলে পা হবে 4x প্লাস, আবার ষাঁড়েরও পা হচ্ছে 4টা, তাহলে 2x সংখ্যক ষাঁড়ের পা হবে 4 ইন্টু 2x প্লাস, মুরগির পা হচ্ছে 2টা, তাহলে 2 ইন্টু 45 প্লাস, মানুষের পা কয়টা, মানুষের পাও 2টা, তাহলে এই যে 2 ইন্টু, এই যে মানুষের সংখ্যা কত মানে হচ্ছে কেয়ারটেকার, এই যে x প্লাস 15 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে দেখেন কতগুলো হয়, 4x প্লাস 4 দুগুণ 8x প্লাস 45 দুগুণ 90 প্লাস 2x প্লাস 15 দুগুণ 30 ডিভাইডেড কত, এই যে 5। ঠিক আছে। এখানে যদি আমি আবার 5 লসাগু করি, এখানে যদি 5 লসাগু করি তাহলে 4 5 20x, 5 8 40x, 5 90 450 প্লাস হচ্ছে 2x প্লাস 30। দেখেন 40 20 60, 60 2 62, তাই না, 62x প্লাস 450 আর 30 কত হয়ে যাবে, 480 হয়ে যাবে, 480 ডিভাইডেড কত, এই যে 5। এটা হচ্ছে আমার কিসের সংখ্যা, পায়ের সংখ্যা। এখন প্রশ্নে তো বলে দিছে যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার চেয়ে 186টা বেশি, তাহলে আমরা এখন লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন পায়ের সংখ্যা কয়টা, এই যে 62x প্লাস 480 ডিভাইডেড 5 মাইনাস মাথার সংখ্যা কয়টা, 16x প্লাস 240, 16x প্লাস 240 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে পা এবং মাথার সংখ্যার যে পার্থক্য সেটা কত বলা আছে, 186। দেখছেন ইকুয়েশন তৈরি হয়ে গেছে। এখন আসেন এটা যদি আমরা লসাগু করি, 5-এর লসাগু 5ই হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 62x প্লাস 480 মাইনাস 16x মাইনাস প্লাসে মাইনাস 240 ইজ ইকুয়াল হচ্ছে 186। 62x থেকে যদি আমরা 16x বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে 46x, 46x। 480 থেকে 240 বাদ দিলে 240 পাওয়া যাবে, আর 5 186 হচ্ছে 90, 5 6 30, তার মানে হচ্ছে 930, 930। এখন আসেন 46x থেকে 930 থেকে 240 বাদ দিলে এদিকে 40 চলে গেল, 800, তার মানে হচ্ছে 690 পাওয়া যাবে, 690। আর এখানে x সমান সমান কত হবে, 23 2 23 3 30, তাহলে 2 দিয়ে 30কে ভাগ করলে 15, তার মানে x এর মান কত, 15। দেখেন x এর মান বের হয়ে গেছে। এখন আমাদের প্রশ্নকর্তা জানতে চাচ্ছিল যে কেয়ারটেকারের সংখ্যা কত সেটা বের করো। এই যে খেয়াল করেন উপরে আপনি কেয়ারটেকারের সংখ্যা বের করে রাখছেন যে x প্লাস 15/5, মানে জাস্ট মানটা বসাই দিব। ঠিক আছে। এখন আমরা লিখতে পারি যে অতএব নাম্বার অফ কেয়ারটেকার্স x প্লাস 15 ডিভাইডেড হচ্ছে 5, x এর মান কত, 15, তাহলে 15 প্লাস হচ্ছে 15 ডিভাইডেড কত, 5, তাহলে 30কে 5 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাবো 6 জন, যেখানে কেয়ারটেকারের সংখ্যা হচ্ছে 6। বোঝা গেছে।
দেখেন, প্রথম আমি যেটা মানে এখানে যেই ক্যালকুলেশনটা আমি প্রথমে একটু করে আবার আপনাদেরকে এটা করাইলাম, সেটা হচ্ছে এই যে নাম্বার অফ কেয়ারটেকার্স, আমি জাস্ট এমনি দেখাই দিচ্ছি। আপনি চাইলে এইভাবেও করতে পারেন। প্রথম যেটা আমি করতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে এই পোর্শনটা আছে না, এই পোর্শনটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না যে 3x/15 প্লাস হচ্ছে 45/15, অর্থাৎ স্প্লিট করে যদি লিখি তাহলে এখান থেকে আসবে কত, x/5 প্লাস হচ্ছে 3, x/5 প্লাস 3, এটাও কিন্তু নাম্বার অফ কেয়ারটেকার্স। এখন যদি আপনি এইভাবে করতেন তারপরে হয়তো এখানে জাস্ট ওই যে পরে যে মানটা বের হয়ে গেছে, এক্স এর মান হচ্ছে 15, এখানে এই যে এক্স এর মান 15 প্লাস হচ্ছে 3, পাঁচ এটার ভিতরে 3 বার যাবে, তাহলে 3 আর 3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এইভাবেও আপনি করতে পারতেন, ঠিক আছে, যেটা আমি প্রথমে করতে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না এইভাবেই করি, ঠিক আছে। এইভাবে চাইলেই আমরা এটাকে করতেই পারি, কোনো সমস্যা নেই। একসাথে না লিখে যদি আপনি স্প্লিট করে দেন, আলাদা আলাদা করে তারপর হিসাব করেন, সেটা হবে, কোনো সমস্যা হবে না। পরেরটাতে চলে যান। 3 নম্বর দেখেন, অনেক বড় একটা প্রশ্ন, কিন্তু এই সব প্রশ্নের মধ্যে তেমন কোনো কিছু নাই, ঠিক আছে। বড় প্রশ্ন থেকে ভয় পাওয়া যাবে না, ভয় ভাঙানোটা উদ্দেশ্য। 3 কি বলা হচ্ছে যে হোয়াইল আউট অন পিকনিক এ গ্রুপ অফ বয়েজ কেম আপন অ্যান অ্যাপেল ট্রি। বলতেছে যে পিকনিকে যে বেশ কিছু সংখ্যক বালক একটা আপেল গাছের নিচে আসলো বা একটা আপেল গাছের কাছে আসলো। One of the boys climbed the tree and picked enough apples for each boy to have 3 with none left over. বলতেছে যে একজন বালক গাছে উঠলো এবং বেশ কিছু আপেল গাছ থেকে পারলো এবং প্রত্যেকটা বালকের মধ্যে 3টা করে সমানভাবে ভাগ করে দিল। একজন বালক গাছে উঠলো, বেশ কিছু আপেল পারলো, পারার পরে সেই আপেলগুলো প্রত্যেকটা বালকের মধ্যে 3টা করে ভাগ করে দিল। দেন along came 3 boys. বলতেছে যে তারপর আরো 3জন বালক আসলো, মেকিং ইট ইম্পসিবল টু ডিভাইড দ্য পিকড অ্যাপলস ইভেনলি। বলতেছে যে আরো 3জন বালক আসছে, বিধায় আগে যতগুলো আপেল পারছে এই আপেলগুলো আর প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া সম্ভব নয়। However, after picking one more apple and adding it to the total, বলতেছে যে যদি গাছ থেকে আর একটা আপেল পারা হয় এবং সেটা মোট আপেলের সঙ্গে যোগ করা হয়, এভরি বয় হ্যাড 2 apples with none left over, তাহলে প্রত্যেক বালক 2টা করে আপেল পাবে। হাউ মেনি অ্যাপেলস ওয়ার ফাইনালি ডিভাইডেড, তাহলে কতগুলো আপেল আপনি এই বাচ্চাদের মধ্যে সর্বশেষ ভাগ করে দিছেন এটা বের করতে হবে। মূল কথা ওই যে নতুন করে যে একটা আপেল পারছেন, ওই একটা আপেল পারার পরে আপনার সর্বমোট আপেলের সংখ্যা কত এটা জিজ্ঞাসা করছে। ভাই খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি একটা জিনিস। আপনি আগে দেখেন, আপনি চিন্তা করেন যে একদম শুরুতে বয়েজের সংখ্যা যদি আমি x জন ধরি, যে একদম শুরুতে বয়েজ ছিল x জন, তাহলে আপেলের সংখ্যা কতগুলো হবে? আপনি বলবেন যে প্রত্যেকটা বালককে 3টা করে আপেল দেওয়া হয়। কয়টা করে দেওয়া হয়? এই যে বলেই দিছে যে প্রত্যেকটা বালককে আপনি 3টা করে আপেল দিতে পারবেন। তাহলে আপেলের সংখ্যা কত? আপনি বলবেন যে একজনকে যদি 3টা দেই তাহলে আমার বালক আছে x জন, তার মানে আপেলের সংখ্যা হচ্ছে 3x। এরপরে বলা হচ্ছে এই যে বয়েজ আবার কি আসছে, বলতেছে যে আরো 3জন বয়েজ আসছে। তার মানে আগে বয়েজের সংখ্যা কত ছিল? x জন ছিল না? এই x এর সাথে আরো 3জন বয়েজ এসে যুক্ত হয়েছে। তো বলতেছে যে যখন আরো 3জন বালক আসলো, তখন এই 3x সংখ্যক আপেল এই x প্লাস 3 জনের মধ্যে বন্টন করা সম্ভব নয়। তখন কি করতে হবে? বলতেছে যে আফটার পিকিং 1 মোর অ্যাপেল, আপনি আরেকটা আপেল পারবেন। তাহলে আমি যদি আরেকটা আপেল পারি গাছ থেকে, তাহলে এখন আমার আপেলের সংখ্যা কত? আপনি বলবেন যে আগে ছিল 3x সংখ্যক, আর আমি নতুন করে আরো একটা পারছি, তার মানে এখন আপেলের সংখ্যা কত? 3x প্লাস 1। বলতেছে যে এই যে এখন 3x প্লাস 1 সংখ্যক আপেল, এই আপেলগুলা আপনি প্রত্যেক বালকের মধ্যে 2টা করে বন্টন করতে পারবেন।
অর্থাৎ এখন বালকের সংখ্যা কত? x+3। একজন যদি 2টা আপেল পায় তাহলে x+3 সংখ্যক বাচ্চা কতগুলো আপেল পাবে? আপনি বলবেন যে 2 × x+3। তাহলে এটা মোট আপেলের সংখ্যা না? এখানে আপনি মোট আপেলের সংখ্যা লেখেননি। একজন বালক 2টা পায়, তাহলে বালক কয়টা? x+3। তাহলে টোটাল আপেল কয়টা? 2 × x+3। তাহলে এইটা যদি আমার এখন টোটাল আপেলের সংখ্যা হয়, তাহলে আপনি বলবেন যে এইটাও তো আমার টোটাল আপেলের সংখ্যা বর্তমানে 3x+1। তার মানে এইটা সমান সমান চাইলে আমি কত লিখতে পারি? এই যে 3x+1 লিখতে পারি। এই ইকুয়েশন সলভ করে ফেললে আমার ম্যাথ শেষ। এই ইকুয়েশন সলভ করলে ম্যাথ শেষ। এই কথাগুলাই জাস্ট একটু গুছায়া এখানে লিখতে হবে। আসেন লিখি। যে ধরি ইনিশিয়ালি total number of boys age x। ধরে নিলাম যে শুরুতে আমার বালকের সংখ্যা ছিল x সংখ্যক। তাহলে নাম্বার অফ আপেল কয়টা হবে? আপনি বলবেন যে x সংখ্যক বালক, প্রত্যেককে 3টা করে দেওয়া যায়, তার মানে টোটাল আপেল হচ্ছে এই যে 3x সংখ্যক। এরপরে বলা হচ্ছে যে যদি আরো 3 জন বাচ্চা এসে এদের সাথে যুক্ত হয়, তাহলে আমরা লিখতে পারি যে ইফ যদি 3 জন যুক্ত হয়, দেন টোটাল নাম্বার অফ বয়েস, নাও এখানে ইজ লেখাই যায়, নাও ইজ কত হবে? আগে বাচ্চা ছিল x সংখ্যক, এখন আরো 3 জন আসছে, তার মানে x+3। তাহলে আপেলের সংখ্যা কত হবে? আপনি যদি এই x+3 সংখ্যক বালকের মধ্যে 2টা করে আপেল বন্টন করতে চান, তো বলতেছে যে আরো একটা আপেল আপনাকে পারতে হবে। তো ঠিক আছে, পারেন। পারার পরে টোটাল নাম্বার অফ নাও ইজ কত হবে? আগে আপেলের সংখ্যা ছিল 3x, আমি এখন নতুন করে আরো একটা পাচ্ছি, তাহলে এখন টোটাল কত? 3x+1। এখন আসেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনে কি লেখা যায়? এই যে এখন আমার বাচ্চা হচ্ছে x+3 সংখ্যক, প্রত্যেক বাচ্চা 2টা করে পাবে, তাহলে টোটাল আপেল হচ্ছে 2 × x+3। আর এই যে আমার টোটাল আপেল কত এখন বর্তমানে, আপনি বলবেন যে 3x+1, এই দুইটা সমান। তাহলে দেখেন এই যে 2x+6 ইজ ইকুয়াল টু 3x+1। 3x থেকে 2x বাদ দিলে আপনি পেয়ে যাবেন কত? x পেয়ে যাবেন। আর 6 থেকে 1 বাদ দিলে আপনি কত পেয়ে যাবেন? 5 পার। তো প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে কি যে হাউ মেনি অ্যাপেলস ওয়্যার ফাইনালি ডিভাইডেড, অর্থাৎ সর্বশেষ আপনি কতগুলো আপেল বন্টন করছেন। এই যে 3x+1 সংখ্যক আপেল আপনি বন্টন করছেন, ওইটাই লেখেন যে অতএব টোটাল নাম্বার অফ অ্যাপেলস ফাইনালি ডিভাইডেড কয়টা? এই যে 3x+1, তাহলে x এর মান হচ্ছে 5, 3 × 5 প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু কত? 16। অর্থাৎ 16টা আপেল আমি সর্বশেষ এই বাচ্চাদের মধ্যে বন্টন করে দিছি। পরেরটাতে চলে যান। 4 নম্বর দেখেন, বিশাল বড় ম্যাথ, 2, 4, 6, 7 লাইনের একটা ম্যাথ, ঠিক আছে? কিন্তু এই ম্যাথের মধ্যে কিচ্ছু নেই। এটা বোধহয় বাংলাদেশ ব্যাংকের এডিতেও আসছিল, খুব সম্ভবত 2022-23-এর ওই দিকে, ঠিক আছে? হুবহু উঠায় দিছিল এডিতে কি সিনিয়র অফিসারে, ঠিক আছে? হুবহু এই ম্যাথটাই, শুধু বোধহয় নাম ধাম চেঞ্জ করে উঠায় দিছে, ডিজিটগুলো সেমই ছিল। এখানে বলা হচ্ছে যে মানিক ভিজিটেড হিজ কাজিন অনিকেত
ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, বলতেছে যে গ্রীষ্মের ছুটিতে মানিক তার কাজিন অনিকেতের বাসায় বেড়াইতে গেছে। ইন দ্য মর্নিংস দে বোথ উড গো ফর সুইমিং, বলতেছে যে সকালবেলা হয় তারা সাঁতার কাটতে যায়। ইন দ্য ইভিনিংস দে উড প্লে টেনিস, বলতেছে যে সন্ধ্যাবেলা তারা টেনিস খেলে। দে উড এনগেজ ইন অ্যাট মোস্ট ওয়ান অ্যাক্টিভিটি পার ডে, আইদার দে ওয়েন্ট সুইমিং অর প্লে টেনিস ইচ ডে, বলতেছে যে প্রত্যেক দিন তারা সর্বোচ্চ যে কোনো একটা কাজ করা, হয় সাঁতার কাটে না হলে টেনিস খেলে। প্রত্যেক দিন সর্বোচ্চ একটা কাজ করবে, হয় সাঁতার কাটতে যায় অথবা টেনিস খেলতে যায়। বলতেছে যে দেয়ার ওয়ার ডেজ ওয়েন দে টুক রেস্ট অ্যান্ড স্টেড হোম অল ডে লং, এমনও কিছু দিন তারা কাটাইছে যে সারা দিনে বা রাতে কোনো কিছুই করেনি, সবসময় বাড়িতেই বসেছিল। দেয়ার ওয়ার 32 মর্নিংস ওয়েন দে ডিড নাথিং, বলতেছে যে 32টা সকালে 32টা সকাল ছিল যে সকালগুলোতে তারা কোনো কাজ করেনি। 18 ইভিনিংস হোয়েন দে স্টেড অ্যাট হোম, আর 18টা সন্ধ্যায় তারা বাড়িতেই ছিল। তার মানে 32টা সকালেও তারা কোনো কিছু করেনি, আবার 18টা সন্ধ্যা, সেই সন্ধ্যাগুলোতেও তারা কোনো কিছু করেনি, বাড়িতেই বসেছিল। অ্যান্ড এ টোটাল অফ 28 ডেজ হোয়েন দে সুইম অর প্লেড টেনিস, বলতেছে যে 28 দিন তারা হয় সুইমিং এ গেছে না হলে টেনিস খেলতে গেছে। 28টা দিন ছিল, হয় তারা এই 28 দিনের কোনোদিন সুইমিং করছে না হলে কোনোদিন টেনিস খেলছে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ডিউরেশন অফ দ্য সামার ভ্যাকেশন ডিড মানিক স্টে উইথ অনিকেত, বলতেছে যে ওই গ্রীষ্মের ছুটিতে মানিক অনিকেতের সাথে কতদিন ছিল বা অনিকেতের বাসায় কতদিন ছিল, এটা বের করতে হবে। কতদিন স্টে করছে অনিকেতের বাসায়, এই জিনিস বের করতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস ভাই, জটিল চিন্তা করা যাবে না, সহজ চিন্তা করতে হবে। দেখেন আমি প্রথমে বুঝাই আগে বিষয়টা। এখানে বলতেছে যে মোট কতদিন অবস্থান করছে, আপনি বলবেন যে জানি না ভাইয়া। ঠিক আছে, জানেন না, সমস্যা নেই। আপনি ধরে নেন যে এক্স দিন হচ্ছে এই গ্রীষ্মের ছুটি ছিল, অর্থাৎ এই এক্স দিন এই মানিক অনিকেতের বাসায় অবস্থান করছে এক্স দিন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে বলতেছে যে 32টা সকাল ছিল, যেই সকালগুলোতে তারা কিছুই করেনি, বাড়িতে বসেছিল। তার মানে আমার টোটাল দিন এই এক্স থেকে যদি আমি এই 32টা সকালকে বাদ দিয়ে দেই, তাহলে বাদ বাকি দিনের যেই সকালগুলো, তারা ওই সকালগুলোতে তারা কোনো একটা কাজ করছে। কথা বুঝলেন? এক্স দিন হচ্ছে আমার টোটাল ভ্যাকেশনের দিন। তাহলে এই এক্স থেকে বলতেছে যে 32টা সকাল কিছুই করেনি, তাহলে এই এক্স থেকে যদি 32 দিনের 32 সকাল বাদ দেই, তাহলে এই যে এক্স মাইনাস 32টা সকাল তারা কোনো না কোনো একটা কাজ করছে। আপনি বলবেন যে হ্যাঁ, কথা ঠিক। আবার এখানে বলতেছে যে 18টা সন্ধ্যায় তারা কিছুই করেনি, বাড়িতে বসেছিল। তাহলে টোটাল থাকছে এক্স দিন, তাহলে এক্স থেকে যদি আমি 18টা সন্ধ্যা বাদ দেই, তাহলে এই যে এক্স মাইনাস 18টা সন্ধ্যা অবশিষ্ট থাকে, এই সন্ধ্যাগুলোতে তারা কোনো না কিছু করছে, কোনো একটা কিছু করছে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই এই যে এক্স মাইনাস 32টা সকালে হয় তারা টেনিস খেলছে না হলে সাঁতার কাটছে, আবার এক্স মাইনাস 18 সন্ধ্যায় হয় তারা টেনিস খেলছে না হলে তারা কি করছে, সাঁতার কাটছে। তাহলে এই দুইটাকে যখন আমি যোগ করে দিব, তখন এই যে বলতেছে and a total of 28 days when the swimmer played tennis, অর্থাৎ 28 দিন ছিল। এই 28 দিনের প্রত্যেক দিন তারা কোনো না কোনো একটা কাজ করছে। তাহলে আমি তো জানি না যে কোন দিন কি কাজ করছে, কিন্তু এতটুকু শিওর যে এক্স মাইনাস 32 দিনের এই সকালগুলোতে কোনো না কোনো কিছু করছে, আবার এক্স মাইনাস 18 এই সন্ধ্যার প্রত্যেকটা সন্ধ্যায় কোনো না কোনো কিছু একটা করছে। তাহলে এই দুইটা সকাল আর সন্ধ্যার টোটাল সময়টা কত, এই যে যোগ করে দিলে আমরা এই 28 দিন পেয়ে যাব। ঠিক আছে, এই দুইটা সময়কে যদি যোগ করে দেই তাহলে আমরা কত পাবো, 28 পাবো। এই যোগফলটা ক্যালকুলেশন করলে আমার উত্তর বের হয়ে আসবে যে আমার ভ্যাকেশনটা আসলে কত দিনের ছিল, অর্থাৎ এক্স এর মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, তো এই কথাগুলোই জাস্ট আপনাকে লিখতে হবে। দেখেন আমরা যদি লিখি যে ধরি the duration of Manik's vacation be
এক্স ডেজ, ধরলাম যে এক্স দিনের একটা ভ্যাকেশন ছিল। এখন আমরা লিখতে পারি যে অ্যাজ পার কোয়েশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলতেছে যে 32টা সকাল কিছুই করে নাই, তার মানে হি ওয়াজ বিজি অন, এই যে টোটাল দিন হচ্ছে এক্স, এক্স এর মধ্যে 32টা সকাল কিছু করেনি, তার মানে এক্স থেকে এই 32 বাদ দিলে যেই সকালগুলো থাকে সেই সকালগুলোতে সে ব্যস্ত ছিল, মানে হি ওয়াজ বিজি অন এক্স মাইনাস 32 মর্নিংস, অ্যান্ড এই যে এক্স থেকে 18টা সন্ধ্যা কোনো কিছু করেনি, তার মানে এই সন্ধ্যাগুলোতে সে বিজি ছিল। তাহলে এই সকালগুলোতে সে ব্যস্ত ছিল বা কোন একটা কাজ করছে, এবং এই সন্ধ্যাগুলোতে সে ব্যস্ত ছিল বা কোন একটা কাজ করছে। এখন আমরা লিখতে পারি যে নাও উই ক্যান রাইট, এই যে এক্স মাইনাস 32টা সকাল প্লাস এক্স মাইনাস 18টা সন্ধ্যা, এই দুইটা টাইম যোগ করে দিলে প্রশ্নে বলে দিচ্ছে যে 28 দিন পাওয়া যাবে, কারণ এই 28 দিনের প্রত্যেক সন্ধ্যা বা সকালে সে হয় সাঁতরাইতে গেছে, না হইলে সে টেনিস খেলতে গেছে। তাহলে দেখেন এক্স এর সাথে এক্স যোগ করে দিলে 2x পাওয়া যাবে, 32 আর 18 মিলে হচ্ছে 32 40 10 50 ইজ ইকুয়াল টু 28, তাহলে 2x ইজ ইকুয়াল টু কত, 50 আর 28 78, সো x ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 39। দেখেন x এর মান বের হয়ে গেছে। তো এখন আমরা লিখতে পারি যে অতএব 39 days summer vacation did Manik stay with অনিকেত, অর্থাৎ এই গ্রীষ্মের সামারের 39 দিন এই মানিক অনিকেতের কাছে ছিল বা তাদের বাসায় ছিল। ঠিক আছে, 39 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এভারেজ থেকে প্রশ্ন খুব কমই আসে, প্রশ্ন তেমন একটা আসেনি, কারণ এভারেজের ম্যাথগুলো সহজ। এই প্রশ্নটা দেখেন, এখানে কি বলা হচ্ছে যে দেয়ার আর 5 বক্সেস ইন কার্গো হোল্ড, অর্থাৎ কার্গো হোল্ডের মধ্যে 5টা বক্স আছে। দ্য ওয়েট অফ দ্য ফার্স্ট বক্স ইজ 200 কেজি, বলতেছে যে প্রথম বক্সের ওজন হচ্ছে 200 কেজি, and the weight of the second box is 20% higher than the weight of the third box, বলতেছে যে দ্বিতীয় বক্সের ওজন তৃতীয় বক্সের ওজনের চেয়ে 20% বেশি, whose weight is 25% higher than the first box's weight, বলতেছে যে এই তৃতীয় বক্সের ওজনটা হবে প্রথম বক্সের ওজনের চেয়ে 25% বেশি। The fourth box at 350 kg is 30% lighter than the fifth box, বলতেছে যে চতুর্থ বক্সের ওজন যদি 350 কেজি হয় এবং এই চতুর্থ বক্সটা পঞ্চম বক্সের চেয়ে ওজনে 30% কম, অর্থাৎ পঞ্চম বক্সের যে ওজন তার চেয়ে 30% কম ওজন হচ্ছে এই চতুর্থ বক্সের। জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য এভারেজ ওয়েট অফ দ্য 4 হেভিয়েস্ট বক্সেস অ্যান্ড দ্য 4 লাইটেস্ট বক্সেস, তাহলে এই 4টা সবচেয়ে ভারী বক্সের ওজন এবং 4টা সবচেয়ে কম বক্সের ওজনের পার্থক্য কত, এটা বের করে দেখাও। অর্থাৎ 4টা সবচেয়ে ভারী এবং 4টা সবচেয়ে কম ওজনের বক্সের পার্থক্য কত, এইটা বের করতে হবে, মানে গড়ের পার্থক্যটা কত। দেখেন প্রশ্নগুলা কিন্তু বিশাল, প্রশ্নগুলা বিশাল, মানে শুধুমাত্র একটা কথা বলে বা দুইটা কথা বলেই শেষ করে নাই, অনেকগুলো বিষয় এখানে আসছে। সো এই জিনিসগুলা আপনাকে বুঝতে হবে, যে উদ্দেশ্যটা বুঝতে হবে, যে আমাদের উদ্দেশ্যটা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে পরীক্ষায় যত কঠিনী দিক, যত প্যাচের ম্যাথি দিক আমি খেয়ে হারায় ফেলবো না, আমি একবার পরে বুঝে যাব যে কি বলছে।
পরীক্ষার হলে কখন আমরা খেয়ে হারায় ফেলি, যখন আমরা এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে না ঢুকি এবং পরীক্ষায় যখন পেঁচানো ম্যাথ আসে তখন আমরা সলভ করতে পারি না। ঠিক আছে, এই ঝামেলাটা যাতে না হয় এই জন্য এই ব্যবস্থা, যে কঠিন সলভ করে যান, বাদ বাকি যেগুলো আসবে দেখা মাত্র সলভ হয়ে যাবে। তাহলে দেখেন এখানে প্রথম বক্সের ওজন আমার দিয়ে রাখছে 200 কেজি। এখানে কোনো কিছু ধরে নেওয়ার দরকার পড়তেছে না আপাতত। সো আমরা লিখতে পারি যে weight of the ফার্স্ট বক্স কত? 200 কেজি। weight of the সেকেন্ড বক্স কত? এই যে বলে দিছে যে দ্বিতীয় বক্সের ওজন 20% হায়ার দেন দ্য ওয়েট অফ দ্য থার্ড বক্স। তৃতীয় বক্সের ওজনের চেয়ে কোথায় গেল? and the weight of the second box is 20% higher than the weight of the third box। তৃতীয় বক্সের ওজনের চেয়ে দ্বিতীয় বক্সের ওজনটা 20% বেশি হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বক্সের ওজন আপাতত আমি জানি না। এরপরে দেখেন weight of the থার্ড বক্স। থার্ড বক্সের ওজন কত? এই যে বলে দিচ্ছে যে হুজ ওয়েট, এখানে এই হুজ দ্বারা এই থার্ড বক্সকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই তৃতীয় বক্সের ওজন হবে 25% হায়ার দেন দ্য ফার্স্ট বক্সেস ওয়েট। প্রথম বক্সের ওজনের 25% বেশি হবে। আমরা বারবারই বলে আসছি যে যখন কোনো কিছু বেশির কথা বলবে পার্সেন্টেজে, সেটা 100 থেকে বেশি হবে। 25% বেশি মানে কত? আগে 100 ছিল, এখন 25 বেশি হয়ে কত হয়ে গেছে? 125 হয়ে গেছে। কার ওজনের চেয়ে? প্রথম বক্সের ওজনের চেয়ে। তাহলে আমরা এখানে একবারে লিখতে পারি না যে তৃতীয় বক্সের ওজন হচ্ছে 125% অফ এই যে 200। তাহলে 125% মানে হচ্ছে 5/4, 4 দিয়ে 200কে ভাগ করলে 50, 5 50 কত? এই যে 250 কেজি। তৃতীয় বক্সের ওজন কত? 250। এরপরে আসেন সেকেন্ড বক্স। সেকেন্ড বক্সের ওজনটা কত হবে? বলতেছে যে তৃতীয় বক্সের ওজন যা তার চেয়ে 20% বেশি। তাহলে এখন আমরা দ্বিতীয় বক্সের ওজন বের করতে পারি যে তৃতীয় বক্সের ওজন যদি 250 হয়, তাহলে দ্বিতীয় বক্সের ওজন কত? 20% বেশি। 20% বেশি মানে কত? 100-র উপরে 20 বেশি। তার মানে 120% অফ কার? এই যে 250। 120 মানে হচ্ছে 6/5, 5 50 250, 6 50 হচ্ছে 300। এই যে 300 কেজি। ঠিক আছে, তাহলে প্রথমটা বের করছি, দ্বিতীয়টা বের করছি, তৃতীয়টা বের করছি এবং চতুর্থটা প্রশ্নে দেওয়াই আছে। চতুর্থটা প্রশ্নে দেওয়াই আছে যে ওয়েট অফ দ্য ফোর্থ বক্স কত? 350 কেজি। চতুর্থটা দেওয়া আছে। এখন আসেন পঞ্চম বক্সের ওজন কত হবে? এখানে বলতেছে যে দ্য ফোর্থ বক্স at 350 kg is 30% lighter than the fifth box। অর্থাৎ এই যে চতুর্থ বক্স যেটা 350 কেজি, এইটা পঞ্চম বক্সের ওজনের চেয়ে 30% কম। 30% কম। 30% কম মানে কি? 30% কম মানে হচ্ছে পঞ্চম বক্সের ওজনকে যদি আমি এক্স ধরি, এক্স ধরে নেন যে এক্স, তাহলে এই এক্স এর পঞ্চম বক্সের 30% কম। 100 থেকে 30 কমলে কত হবে? 70 হয়ে যাবে, 70% হয়ে যাবে। তার মানে এই এক্স এর 70% যদি বের করি, তাহলে আমরা চতুর্থ বক্সের ওজন পেয়ে যাব কত? 350, যেটা আমার গিভেন। তাহলে পঞ্চম বক্সের ওজনকে আমাকে এক্স কেজি ধরতে হবে, এক্স কেজি। তাহলে পঞ্চম বক্সের ওজন যদি এক্স কেজি হয়, তার চেয়ে 30% কম ওজন হচ্ছে চতুর্থ বক্সের। তাহলে 30% কম মানে কি? 100 থেকে 30 কম মানে হচ্ছে 70%। তাহলে এই এক্স এর 70% হয়ে যাচ্ছে কি? চতুর্থ বক্সের ওজন। তো চতুর্থ বক্সের ওজন কত? 350। তার মানে আমরা লিখতে পারি যে এক্স এর 70% সমান সমান 350। সো এখন আপনি ধরে নিতে পারেন যে সাপোজ, ধরে নেই বা মনে করি ওয়েট অফ দ্য ফিফথ বক্স ইজ এক্স কেজি। ঠিক আছে, এখন ওপরে যেটা বুঝাইলাম যে এই যে পঞ্চম বক্সের ওজন হচ্ছে এক্স কেজি,
এই এক্স কেজির 70%, এই এক্স কেজির 70% সমান সমান কি লেখা যায়? চতুর্থ বক্সের ওজন। চতুর্থ বক্সের ওজন কত? এই যে 350। ক্যালকুলেশন করেন। সো এক্স ইজ ইকুয়াল টু 350 ইন্টু 100 ডিভাইডেড 70। 70 350-এর মধ্যে যাবে 5 বার, 5-এর সাথে 100 গুণ করে দিলে আমরা এক্স এর ওজন কত পেয়ে যাব? এই যে 500 কেজি। যে পঞ্চম বক্সের ওজন কত? এক্স কেজি, এক্স এর মান কত? 500 কেজি। তার মানে 5টা বক্সের ওজন আমাদের জানা আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে সবচেয়ে বেশি 4 বক্সের ওজনের গড় কত, সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এভারেজ ওয়েট, এভারেজ ওয়েট অফ 4 হেভিয়েস্ট বক্সেস। দেখেন 4টা সবচেয়ে বেশি ওজনের বক্স কোনটা কোনটা? আপনি বলবেন যে ভাইয়া একটা হচ্ছে 500 কেজি, আরেকটা ওপরে দেখেন এই যে 350 কেজির একটা আছে, আরেকটা এই যে ওপরে চলে যান 300 কেজির একটা আছে, 250-এর একটা আছে, 300-র একটা আছে, 250-এর একটা আছে। আপনি বলতে পারেন যে 200 কেন নিলেন না? 200 এই কারণে নেই নাই কারণ প্রশ্নে বলে দিছে যে 4টা বেশি ওজন নেওয়া লাগবে। তাহলে এই যে 4টা বেশি ওজন নিছি আমি, 4 দিয়ে ভাগ করে দিব। দেখেন 500, 350, 400, 600, 1100, 1400। তো 1400-কে যদি আপনি 4 দিয়ে ভাগ করে দেন, 1400-কে 4 দিয়ে ভাগ করলে 350 পাওয়া যাবে। 350 কেজি। যে 4টা বেশি ওজনের বক্সের গড় কত? 350 কেজি। এরপরে আসেন এভারেজ ওয়েট অফ 4 লাইটেস্ট বক্স, মানে হচ্ছে কম ওজন, 4টা কম ওজনের বক্সের গড় বের করতে হবে। তাহলে একটা হচ্ছে আমরা নিতে পারি 350, আরেকটা নিতে পারি 300, আরেকটা নিতে পারি 250, আরেকটা নিতে পারি কত? 200। এইটাকে আমরা কি করে দিব? 4 দিয়ে ভাগ করে দিলে গড় বের হবে। 350, 400, 600, 900, 200, 1100। 1100 4 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? 800, 4 75, 150। হ্যাঁ 275 পাই। 275, 1100 না, 4 75, 300, 4 200, 800। হ্যাঁ 275 কেজি পেয়ে যাবো। 275 কেজি। তো প্রশ্নে তো আপনাকে এটাই জিজ্ঞাসা করছে যে 4টা ভারী বা সবচেয়ে বেশি ওজনের বক্সের ওজনের গড় যা হবে এবং 4টা কম ওজনের বক্সের গড় যা হবে তাদের পার্থক্য বের করো। এখন আপনি লিখতে পারেন যে অতএব রিকোয়ার্ড ডিফারেন্স, পার্থক্যটা কত? এই যে সবচেয়ে বেশি ওজন হচ্ছে 350 আর কম হচ্ছে কত? 275। 350 থেকে 275 বিয়োগ করে দিলে এই যে পার্থক্য হয়ে যাবে আমার 75 কেজি। ঠিক আছে, 75 কেজি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখেন আপনি যদি এই যে এখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে না, জিততেছে, আজকেও জিতবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ যদি আগামী 1.5-2 বছর শুধুমাত্র অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, ঠিক আছে, বা এদের সঙ্গে যদি খেলে, 4-5টা প্রথম সারির দলের সাথে যদি বাংলাদেশ 1.5-2 বছর খেলতে পারে, বাংলাদেশে না তাদের দেশে যে এবং সেখানে যদি আপনার খুব ভালো পারফরমেন্স করতে পারে, তখন নিচের সারির যেগুলা আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, এইগুলারে তখন তারা সহজে হারাইতে পারবে, বলে কয়ে হারাবে। ঠিক আছে, সো এই ম্যাথমেটিক্সের বিষয়গুলো এরকম। আপনি যখনই যত বেশি কঠিন ম্যাথ আপনি হ্যান্ডেল করা শিখবেন, পাশাপাশি যেই ম্যাথগুলা পরীক্ষায় আসে ওইগুলো আপনার কাছে তখন এই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, স্কটল্যান্ডের মতন না হবে, যে এইগুলো বিষয়ই না আমার কাছে, আমি বলে কয়ে হারাই দিব এদেরকে। ঠিক আছে, বলে কয়ে আপনি ম্যাথ সলভ করে দিলেন। এই জন্য পরীক্ষায় যা আসে তার থেকে মানে অ্যাটলিস্ট দ্বিগুণ কঠিন ম্যাথ আপনাকে সলভ করতে হবে বাসায়।
যদি আপনি করতে পারেন তাহলে পরীক্ষায় যা আসবে এগুলো আপনি নিতে পারেন। ঠিক আছে, এই যে আমরা প্রায় বলি না যে যারা আইবিএ এমবিএতে পরীক্ষা তাদেরকে বলি যে আপনারা জিমেটের 700-800 লেভেলের ম্যাথ সমাধান করেন। আইবিএতে যে প্রশ্নগুলো আসে এগুলো হচ্ছে 600-650 লেভেলের, 600-650, আর আমরা বলি কি 700-800 লেভেলের ম্যাথ সলভ করেন। তো আপনি যখন 700-800 লেভেলের ম্যাথ সলভ করবেন, এই আইবিএর রিয়েল এক্সামে যেগুলো আসে এগুলো তখন আপনি নিতেই পেরে যাবেন। বুঝা গেছে? দেখেন 6 নম্বর এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল বোধহয়, আগারওয়াল থেকে কপি করা ম্যাথ। এখানে বলা হচ্ছে যে এ সেলসম্যানস কমিশন ইজ 5% অন অল সেলস আপ টু 10,000 অ্যান্ড 4% অন অল সেলস এক্সিডিং দিস অ্যামাউন্ট। বলতেছে যে একজন বিক্রয় কর্মী 10,000 টাকার জিনিস বিক্রি করলে 5% কমিশন পাবে, আর 10,000 টাকার ওপরে যত টাকার জিনিস বিক্রি করবে তার জন্য সে 4% কমিশন পাবে। He remits টাকা 31,100 to the parent company after deducting his commission. বলতেছে যে ওই লোকটা তার কমিশনের টাকা নিজের কাছে রেখে তার কোম্পানিকে 31,100 টাকা দিয়ে দেয়, মানে নিজের কমিশনের টাকা নিয়ে তারপরে তার কোম্পানিকে 31,100 টাকা দিছে। বলতেছে যে হিজ সেলস ওয়ার ওয়ার্থ, অর্থাৎ সে টোটাল কত টাকার জিনিস বিক্রি করছে, তার টোটাল সেলটা কত এটা একটু দেখান। তার টোটাল সেল কত এটা দেখাইতে হবে। তো খুবই সহজ হিসাব, আপনি যেহেতু জানেনই না যে আপনার টোটাল সেল কত, ধরে নেন যে ধরি টোটাল সেলস বি এক্স টাকা। আমি ধরে নিলাম যে আমি মোট এক্স টাকা জিনিসপত্র বিক্রি করি। এরপর আসেন টোটাল কমিশন। টোটাল কমিশন এখানে বলে দিচ্ছে যে প্রথম 10,000 টাকার জন্য 5% কমিশন নেব। তাহলে লেখেন যে 5% অফ 10,000 প্লাস, আর 10,000 টাকার উপরে যা বিক্রি করব। এখন 10,000 টাকার উপরে আমি কত বিক্রি করছি কিভাবে বের করব? আপনি বলবেন যে ভাইয়া আপনি তো টোটাল বিক্রি করছেন এক্স টাকার জিনিস, তাহলে এক্স থেকে এই যে প্রথম 10,000 বাদ দিলেই বোঝা যাবে যে 10,000-এর উপর আপনি কত টাকার জিনিস বিক্রি করছেন, এবং তার উপরে আমি 4% কমিশন নেব। তাহলে আমি লিখতে পারি যে 4% অফ এই যে এক্স মাইনাস এই যে 10,000, এটাকে আমি বিয়োগ করে দিব। ঠিক আছে, মানে ফার্স্ট ব্র্যাকেট এখানে না দিই, অড লাগতেছে। ঠিক আছে, এইটা আপনি ক্যালকুলেশন করেন। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে 5-এর সাথে 10,000 গুণ করে দিলে 50,000 হবে। 50,000 নিচে এই যে পার্সেন্টেজের 100 প্লাস 4-এর সাথে এক্স গুণ করলে 4x মাইনাস 4-এর সাথে 10 গুণ করলে 40,000, নিচে কত 100। এখানে যদি আমরা 100 লসাগু মানি তাহলে এখানে পেয়ে যাব কত 50,000 প্লাস 4x মাইনাস 40,000। 50,000 থেকে 40,000 বাদ দিলে 10,000 পাওয়া যায়। 10,000 প্লাস 4x ডিভাইডেড হচ্ছে 100। এটা হচ্ছে আপনার টোটাল কমিশন, অর্থাৎ এই টাকাটা আপনি কমিশন পান। এরপরে তার হিসাব করতে পারছি না, তার মানে এটাই হচ্ছে আমার টোটাল কমিশন। এখন বলতেছে যে ওই লোকটা যত টাকার জিনিস বিক্রি করছে সেখান থেকে তার কমিশনের টাকা রেখে ওই কোম্পানিকে দিছে কত 31,100 টাকা। তাহলে এখন আপনি লিখতে পারেন না যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন সে জিনিস বিক্রি করছে এক্স টাকার, তার মানে তার কাছে এক্স টাকা ছিল, এই এক্স টাকা থেকে সে কমিশন নিছে কত? আপনি বলবেন যে এই যে 10,000 প্লাস হচ্ছে 4x ডিভাইডেড হচ্ছে 100। এই যে টোটাল সেল থেকে কমিশনের টাকা নেওয়ার পরে সে তার কোম্পানিকে বুঝাই দিচ্ছে 31,100 টাকা। তার মানে টোটাল সেল আর কমিশনের পার্থক্য কত? 31,100। সিম্পল জিনিস। দেখেন এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন 100 লসাগু করলে এখানে 100x মাইনাস 10,000 মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে 4x ইজ ইকুয়াল টু 31,100। 100x থেকে 4x বাদ দিলে 96x মাইনাস হচ্ছে 10,000 ইজ ইকুয়াল টু 31,100-র সাথে এই যে 100 গুণ করে দিলে এখানে জাস্ট দুইটা শূন্য অ্যাড হয়ে যাবে। এখন এখানে কত হবে 31,10,000, 31,10,000, তাই না?
31,10,000-এর সাথে আরো 10,000 করলে 31,20,000 হয়ে যাবে। তাহলে 96x ইজ ইকুয়াল টু 31,20,000। এই যে 20,000, ঠিক আছে। তাহলে x সমান সমান কত? 96 এই 312-র মধ্যে কতবার যাবে দেখেন তো, ক্যালকুলেশন। 312 ভাগ হচ্ছে 96, দশমিক আসে তো একবারই দিই, ভাগ হচ্ছে 96। এটা ক্যালকুলেশন করলে 32,500 পাবো আমরা। অর্থাৎ 96 দিয়ে 31,20,000-কে ভাগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 32,500। 32,500। তো এটাই তো আপনার টোটাল সেল। এখন আপনি জাস্ট লিখে দেন যে অতএব টোটাল সেলস 32,500 টাকা। এটাই উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এই যে এই ধরনের প্রশ্নগুলো প্রিলিমিনারিতে আসে, তো প্রিলিতে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করা খুবই ইজি একটা বিষয়, ঠিক আছে। বাট এইটা যদি ধরেন যে রিটেনেই আসলো, তখন কি হবে অ্যাপ্রোচটা দেখেন। এখানে বলা হচ্ছে যে এ ট্রেন স্টার্টস ফ্রম স্টেশন এ উইথ সাম প্যাসেঞ্জার্স। বলতেছে যে একটা ট্রেন স্টেশন এ থেকে কিছু সংখ্যক যাত্রী নিয়ে যাত্রা শুরু করছে। অ্যাট স্টেশন বি 10% অফ দ্য প্যাসেঞ্জার্স গেট ডাউন অ্যান্ড 100 প্যাসেঞ্জার্স গেট ইন। বলতেছে যে স্টেশন বিতে 10% যাত্রী নেমে যায় এবং আর 100 জন যাত্রী ওঠে। অ্যাট স্টেশন সি 50% গেট ডাউন। স্টেশন সিতে 50% যাত্রী নেমে যাবে অ্যান্ড 25 গেট ইন, আর 25 জন যাত্রী উঠবে। অ্যাট স্টেশন ডি 50% গেট ডাউন। স্টেশন ডিতে 50% নেমে যাবে অ্যান্ড 50 গেট ইন, মেকিং দ্য টোটাল নাম্বার অফ প্যাসেঞ্জার্স 200। আর 50 জন যাত্রী উঠে টোটাল নাম্বার অফ যাত্রী কত করবে? 200 জন করবে। The number of passengers who boarded the train at station A was, বলতেছে যে তাহলে স্টেশন এ থেকে কতজন যাত্রী নিয়ে এই ট্রেন যাত্রা শুরু করেছিল বের করে দেখান। স্টেশন এ থেকে কতজন যাত্রী নিয়ে এই ট্রেন যাত্রা শুরু করেছিল এটা বের করতে হবে, ঠিক আছে। প্রিলিমিনারি হলে 30 সেকেন্ডে উড়াই দিতে পারতাম, তাই না? জাস্ট পিছন থেকে হিসাব করে গেলেই আমার উত্তর বের হয়ে যেত। দেখেন যেহেতু রিটেন, কারণ যে রিটেনে যদি আসে, আপনি জানেন না যে স্টেশন এ থেকে কতজন যাত্রী আপনি উঠাইছেন, তার মানে ওইটা ধরে নেওয়া লাগবে, ঠিক আছে। ধরে নেন, যে ধরি যা আছে তাই লেখেন। দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স who boarded the train at station A was X. ধরে নিচ্ছি যে X জন যাত্রী স্টেশন A থেকে নিয়ে আমি কি করছি? যাত্রা শুরু করছি। এখন প্রত্যেকটা স্টেশনে আমি যাচ্ছি, কিছু যাত্রী নেমে যাচ্ছে, কিছু যাত্রী উঠতেছে, এই ক্যালকুলেশনটা আমাকে দেখাইতে হবে। তাহলে আমি এ থেকে তো যাত্রা শুরুই করছি, আমি বিতে পৌঁছালাম, পৌঁছানোর পরে বলতেছে বি থেকে 10% নেমে যাবে আর 100 জন যাত্রী উঠবে। আমি একটু আগেই বলছি যে যখন কোনো কিছু থেকে, এই যে এখানে বলছে যে 10% কমে যাবে, এটা মূলত 100 থেকে কমবে। 100 থেকে 10 কমে গেলে থাকবে কত? 90% যাত্রী থাকবে। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 থেকে কমবে বা বাড়বে। এখানে যেহেতু বলছে 10% নেমে যাবে, তার মানে কমে যাবে। তাহলে 100 থেকে 10 কমে গেলে 90 যাত্রী থাকবে, 90% যাত্রী থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে দেন the number of passengers after the train left
স্টেশন বি। মানে বি স্টেশন ছেড়ে যাওয়ার সময় আসলে বা ছেড়ে যাওয়ার পরে কতজন যাত্রী ছিল। আপনি বলবেন যে ভাইয়া বি স্টেশনে গেছি 10% যাত্রী নেমে দিছি। কোত্থেকে 10? 100 থেকে 10 নেমে দিছি। এই যে আপনার এক্স জন যাত্রী ছিল এই স্টেশনে, তাহলে এই যে 100 থেকে 10% নেমে দিলেন, তার মানে 100 থেকে 10 চলে গেলে কত থাকে? 90%। কার 90%? এক্স এর। এক্স এর 90% থাকবে, প্লাস কি হবে বলতেছে যে 100 জন যাত্রী আবার উঠবে বি স্টেশনে, তাহলে আবার এই যে 100 যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি না যে 90% অফ এক্স প্লাস কত? 100। এই 90% অফ এক্স কে আমরা লিখতে পারি 9x/10 প্লাস কত? 100। ঠিক আছে, আপাতত বি স্টেশন পর্যন্ত এই হচ্ছে কাহিনী। এরপরে চলে যান সি স্টেশনে। এরপর আমরা লিখতে পারি যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স, নাম্বার অফ প্যাসেঞ্জার্স আফটার দ্য ট্রেন লেফট স্টেশন সি। দেখেন এখন বলতেছে যে সি স্টেশনে 50% নেমে যাবে আর 25 জন উঠবে। কোত্থেকে 50 নেমে যাবে? আপনি বলবেন যে 100 মাইনাস 50% অফ কোত্থেকে নেমে যাবে? এই যে বি থেকে আমি কতজন যাত্রী নিয়ে রওনা দিছি, এই যে 9x/10 প্লাস হচ্ছে 100, এখান থেকে 50% নেমে যাবে। আর কি করবে বলতেছে যে 25 জন যাত্রী উঠবে। এই যে 25 জনকে আমি উঠাইলাম, তাহলে 100 থেকে 50 নেমে যাওয়া মানে হচ্ছে 50%। 50% অফ 9x/10 প্লাস হচ্ছে 100, এই যে 25 আবার উঠছে 50% মানে আমরা বলতে পারি হাফ। হাফ অফ, অফ মানে হচ্ছে গুণন, এই যে 9x/10 প্লাস হচ্ছে 100 প্লাস হচ্ছে 25। তাহলে খেয়াল করে দেখেন 9x এর সাথে 1 গুণ করে দিলে 9x, 2 এর সাথে 10 গুণ করে দিলে 20, প্লাস এই 2 দিয়ে 100 কে ভাগ করে দিলে হবে 50, 50 এর সাথে 25 যোগ করে দিলে হয়ে যাবে কত? 75। এই যে 2, এই 2 কে যখন আমি 100 এর নিচে নিয়ে আসবো তখন ভাগ হয়ে যাবে, 2 দিয়ে 100 কে ভাগ করলে 50, 50 এর সাথে এই যে 25 যোগ করলে কত হবে? 75 হয়ে যাবে। তাহলে 9x/20 প্লাস 75 হচ্ছে স্টেশন সির অবস্থা। এরপরে আসেন আমি ডি স্টেশনে যাব। তখন আমি লিখতে পারি যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স আফটার দ্য ট্রেন লেফট স্টেশন ডি। স্টেশন ডিতে কি বলতেছে? স্টেশন ডিতে বলা হচ্ছে যে 50% চলে যাবে মানে নেমে যাবে, আর 50% যাত্রী 50 জন যাত্রী উঠবে, এতে করে টোটাল যাত্রী হবে 200। তো ঠিক আছে, 50% নেমে যাবে, তাহলে 100 মাইনাস 50% অফ কার 50% নেমে যাবে? এই যে সি থেকে যাদেরকে নিয়ে আসছি 9x/20 প্লাস হচ্ছে 75, আর প্লাস কি হবে বলতেছে যে 50 জন উঠবে, এই যে 50 জন উঠে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 50% অফ 9x/20 প্লাস হচ্ছে 75 প্লাস হচ্ছে 50। 50% মানে হচ্ছে হাফ, হাফ ইন্টু 9x/20 প্লাস হচ্ছে 75 প্লাস হচ্ছে 50। দেখেন আগেরটার মতো চাইলে আমি এখানে করতে পারবো না। কেন করতে পারবো না আমি আপনাকে বলি। আপনি চাইলে এখানে সর্বোচ্চ এতটুকু করতে পারেন যে 9x এর সাথে 1 গুণ করে দিলে 9x, 2 এর সাথে 20 গুণ করলে 20 দুগুণে কত হয়ে যাবে? 40, প্লাস 2 দিয়ে আপনি 75কে এখানে যদি চাইলে ভাগ করতে পারবেন 37.5, কিন্তু ওই যে মানে উটকো একটা ঝামেলা হবে, দশমিক আসবে। সো আমি কি করব, ওইটাকে আমি মানে করবোই না, 2 দিয়ে 75কে ভাগ করবোই না, আমি কি করব অ্যাজ ইট ইজ রেখে দেবো 75/2, এই যে প্লাস কত আপনি বলবেন যে এই যে 50। ঠিক আছে, এখন খেয়াল করেন ডি স্টেশনে এসে তো আমার যাত্রা শেষ। ডি স্টেশনে এসে আমার যাত্রা শেষ, যখনই ডি স্টেশনে এই যে 50 জন যাত্রী আমার উঠে গেছে তখন আমার টোটাল যাত্রীর সংখ্যা কত হয়ে গেছে? 200। তাহলে আমি বলতে পারি না যে এই যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ডি স্টেশনের যাত্রী কত? 9x/40 প্লাস হচ্ছে 75/2 প্লাস হচ্ছে 50। এই 50 জন ওঠার সাথে সাথেই ডি স্টেশনের যাত্রীর সংখ্যা কত? 200। এটা প্রশ্ন বলেই দেওয়া আছে।
এই 50 ওটার সাথে সাথে ডি স্টেশনের যাত্রীর সংখ্যা কত হয়ে গেছে 200, তার মানে এটা সমান সমান কত লেখা যায় 200 লেখা যায়। এখন ক্যালকুলেশন করে 9x/40 প্লাস হচ্ছে 75/2, 200 থেকে 50 বাদ দিয়ে দেন 150। দেখেন এখানে যদি ক্যালকুলেশন করেন 40 আর 2 এর লসাগু 40ই হবে, তার মানে এখানে 9x প্লাস 75 বিষয় হচ্ছে আপনার 1500 ইজ ইকুয়াল টু কত 150। এখানে হচ্ছে 9x প্লাস 1500 সমান সমান 40-এর সাথে 150 গুণ করে দেন, 4 15 হচ্ছে 60 আর 2টা শূন্য আছে 6000। তাহলে আমরা লিখতে পারি না যে 9x ইজ ইকুয়াল টু 6000 থেকে 1500 বাদ দিলে এই যে 4500, সো x ইজ ইকুয়াল টু কত 500 আর 9 গুণ করে দিলে 4500 পাওয়া যাবে। এইটাই তো উত্তর, কারণ প্রশ্ন আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে ভাই তুমি স্টেশনে থেকে কতজন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিলে এটা বের করো। এখন আপনি লেখেন যে অতএব the number of passengers who boarded the train at station A was 500। ঠিক আছে, 500 জন যাত্রী নিয়ে আমি যাত্রা করছিলাম, এটাই উত্তর 500। পরেরটাতে চলে যান। দেখেন 8 নম্বর, বিশাল বড় প্রশ্ন, বাট এই টাইপের প্রশ্ন আমরা সলভ করে আসছি। এই ধরনের প্রশ্ন আমরা এই যে বিগত চ্যাপ্টার ভিত্তিক 28টা ক্লাস করছি, সেখানে পার্সেন্টেজ অধ্যায়ের ভিতরে আমরা এই টাইপের ম্যাথগুলো করে আসছি। খেয়াল করে দেখেন, যখন প্রশ্ন সমাধান করাবো তখন এমনিতেই বুঝতে পারবেন যে হ্যাঁ এগুলো আমাদের করা হয়ে গেছে, এগুলো আমরা পারবো। জাস্ট এই যে জুজুটা কাটান, যে এ গার্ডেনার হ্যাজ সাপ্লাই অফ ফার্টিলাইজার এ হুইচ কনসিস্টস অফ 10% নাইট্রোজেন অ্যান্ড 6% ফসফরিক অ্যাসিড। বলতেছে যে একজন মালির কাছে এ সার আছে, ফার্টিলাইজার এ, সারের নাম ধরেন এ, এই এ সারের মধ্যে 10% নাইট্রোজেন আছে আর 6% ফসফরাস আছে। অ্যান্ড ফার্টিলাইজার বি, বি সারের মধ্যে কনসিস্টস অফ 5% নাইট্রোজেন অ্যান্ড 10% ফসফরিক অ্যাসিড, 5% নাইট্রোজেন আর 10% অ্যাসিড আছে। আফটার টেস্টিং দ্য সয়েল কন্ডিশনস, মাটির অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার পরে হি ফাইন্ডস দ্যাট, সে দেখলো হি নিডস অ্যাট লিস্ট 14 কেজি অফ নাইট্রোজেন অ্যান্ড 14 কেজি অফ ফসফরিক অ্যাসিড ফর হিজ ক্রপ। বলতেছে যে মাটির অবস্থা পরীক্ষা নিরীক্ষা করার পর সে দেখলো যে অন্তত পক্ষে তার 14 কেজি নাইট্রোজেন আর 14 কেজি ফসফরাস লাগবে। ইফ ফার্টিলাইজার এ কস্ট 10.60 পার কেজি অ্যান্ড ফার্টিলাইজার বি কস্ট 8.40 পার কেজি। বলতেছে যে এ সারের দাম প্রতি কেজি হচ্ছে 10 টাকা 60 পয়সা আর বি সারের দাম প্রতি কেজি হচ্ছে 8 টাকা 40 পয়সা। হোয়াট ইজ দ্য মিনিমাম কস্ট অ্যাট হুইচ দ্য ফার্মার ক্যান মিট দ্য নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট বাই ইউজিং আ কম্বিনেশন অফ বোথ টাইপ অফ ফার্টিলাইজার্স। বলতেছে যে সর্বনিম্ন কত টাকা ব্যয়ে সে তার এই জমিতে সারগুলা প্রয়োগ করতে পারবে, এটা একটু বের করে দেখান। সর্বনিম্ন কত টাকা ব্যয়ে এই দুই ধরনের সার সে একত্র করে তার জমিতে প্রয়োগ করতে পারবে, এটা বের করতে হবে। মূল কথা এখানে বের করতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম কস্ট, কস্ট কত, তার খরচ কত পড়বে এইটা জিজ্ঞাসা করছে, খরচ কত। এখন এখানে এই যে এ কোয়াল মানে এ সারের দাম দেওয়া আছে এত টাকা কেজি, বি সারের দাম দেওয়া আছে এত টাকা কেজি, কিন্তু প্রশ্নের কোথাও বলেনি, প্রশ্নের কোথাও বলেনি যে আমার এ সারের এত কেজি বি সার এত কেজি, কোথাও বলেনি। তার মানে এ সারের পরিমাণ আর বি সারের পরিমাণ কত এটা আমি জানি না, ওইটাকে ধরে নেওয়া লাগবে। যেটা জানি না ওইটাকে ধরে নেওয়া লাগবে। তাহলে ঠিক আছে আমরা ধরে নিই, যে ধরি the quantity of
ফার্টিলাইজার A required be x কেজি ধরেন x কেজি and that of fertilizer BB y কেজি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এ সার আমি x কেজি আমার লাগবে আর বি সার আমার লাগবে কত y কেজি। এখন আসেন, এখানে দুইটা কন্ডিশন আছে, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন। প্রথম কন্ডিশন কি, এই যে বলে দিচ্ছে যে এই এ সারের মধ্যে 10% নাইট্রোজেন, আমাকে নাইট্রোজেন গুলো এক পাশে করবো আমি। ঠিক আছে, নাইট্রোজেন গুলো এক পাশে করবো, কারণ এখানে বলে দিচ্ছে যে 14 কেজি নাইট্রোজেন আর 14 কেজি ফসফরাস লাগবে। তার মানে নাইট্রোজেন গুলো এক পাশে করব আর ফসফরাস গুলো এক পাশে করব। তাহলে আমার এই যে x কেজি এ সার, x কেজি এ সারের নাইট্রোজেন কত 10%। তাহলে আমি বলতে পারি না যে 10% অফ x প্লাস বি সার কত y কেজি, y কেজির মধ্যে নাইট্রোজেন কত, এই যে দেখেন বলে দিচ্ছে যে 5%। তাহলে আমরা লিখতে পারি যে 5% অফ y। তাহলে এই যে x সারের x কেজির মধ্যে 10% নাইট্রোজেন আর y সারের মধ্যে 5% নাইট্রোজেন মিলে কত, এই যে বলে দিচ্ছে যে 14 কেজি নাইট্রোজেন, এই যে আমরা লিখতে পারি 14। ঠিক আছে, এখন আসেন, এই যে 10% অফ x, এইটার নিচে কিন্তু 100 আছে, এইটাকে আমরা উজ্জ্ব রাখতেছি, মানে বুঝেই নিচ্ছি যে এটার নিচে 100 আছে। এই 100-র সাথে এই 14 গুণ হয়ে যাবে, গুণ হয়ে কত হয়ে যাবে 14 হয়ে যাবে, 1400 হয়ে যাবে। 10x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1400, 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর আসেন সেকেন্ড কন্ডিশন। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে আমাদেরকে কি বলা হচ্ছে, ফসফরাস কতটুকু আছে, এক্স সারে আছে 6% আর ওয়াই সারে আছে 10%, তাই না, 6% আর 10%। তাহলে আমরা লিখতে পারি যে 6% অফ এক্স প্লাস 10% অফ ওয়াই ইজ ইকুয়াল টু কত, ফসফরাসও কত হওয়া লাগবে, অ্যাটলিস্ট 14 কেজি হওয়া লাগবে, এই যে 14 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে 6x প্লাস 10y, এইগুলোর নিচে 100 ছিল, যে 100 এই 14 সাথে গুণ হয়ে 1400 হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা তো এর আগেও এই ধরনের সিচুয়েশন ফেস করছি, এখানে মূলত এক্স আর ওয়াই এর মান বের করব। তো যে কোনো একটাকে আমাকে ছোট করতে হয় বা গুণ করতে হয়। তো দেখেন এদেরকে আমি এইটাকে আমি একটু ছোট করে দিই। এখানে তো আমি ছোট করতে পারতাম, এখানেও ছোট করা যেত, কিন্তু এখানে ছোট না করে এখানে যদি ছোট করি, 2 দিয়ে ভাগ করে দেন, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে হবে কত 3x প্লাস 2 দিয়ে ভাগ করে দিলে এখানে হয়ে যাবে 5y আর এখানে হয়ে যাবে কত 700। এটার আপনি 2 নম্বর সমীকরণ বানান। এখন 1-এর চেয়ে 2 ছোট হইলো না, এখন 1 নম্বর সমীকরণ থেকে জাস্ট 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিলে x বা y যে কোনো একটার মান বের হবে। দেখেন আমরা এখন লিখতে পারি যে সাবট্রাক্টিং subtracting 2 from 1 we get, দেখেন 10x plus 5y minus 3x minus plus a minus 5y is equal to 1400 থেকে 700 বিয়োগ করে দিলে এই যে 700, 5y কেটে যাবে, 10 থেকে 3 বাদ দিলে এই যে 7x is equal to যদি 700 হইতে পারে তাহলে x এর মান কত 100 না। তাহলে আপনি x কেজি সার যে ধরছেন এই x এর মান আপনি জানেন এখন যে x এর মান কত 100 কেজি। এখন y এর মান বের করা লাগবে, জাস্ট এটা বসায় দেন 1 বা 2 নম্বর সমীকরণে। পুটিং দ্য ভ্যালু অফ x ইন যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে হইল। আমি যদি 2 এ বসাই তাহলে আমরা কত পাবো, এই যে বলতেছে যে 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 700, x এর মান হচ্ছে 100 হইলে আমরা এখানে লিখতে পারি যে 300 প্লাস 5y ইজ ইকুয়াল টু 700, so 5y is equal to 400,
সো ওয়াই ইজ ইকুয়াল টু 80। তাহলে এখন আমরা জানি যে এ সার কতটুকু, এক্স কেজি ধরছিলাম, এক্স এর মান 100 কেজি। বি সার কতটুকু, ওয়াই কেজি ধরছিলাম, ওয়াই এর মান কত, 80 কেজি। এখন আপনি টোটাল কষ্ট বের করতে পারবেন। এখন আপনি লেখেন যে অতএব রিকোয়ার্ড কস্ট কত হবে। আপনি বলবেন যে ভাই এক্স কেজি সারের দাম গড়ে কত টাকা ছিল, মানে কত টাকা কেজি ছিল, 10 টাকা 60, আর এটা হচ্ছে 8 টাকা 40। তাহলে এক্স এর মান হচ্ছে 100 গুণন 10 টাকা 60 প্লাস ওয়াই কেজি, মানে ওয়াই কেজি মানে হচ্ছে 80 কেজি, অর্থাৎ বি সার হচ্ছে 80 কেজি, 8 টাকা 40। ক্যালকুলেশন করে দেন। এখানে 1060 পাওয়া যাবে, আর এখানে কত, 80 এটা 640, 640 আর 48 হচ্ছে 320, 640 আর 32 মানে হচ্ছে 672। তাহলে এখানে কত হবে, 72 60 32 1600 আর 100 1732 টাকা। এইটা হচ্ছে আপনার মিনিমাম কস্ট। এই কস্ট আপনার হবে 1732 টাকা। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এইটাও ব্যাংকের পরীক্ষায় আসছিল, প্রিলিতেও আসছে, রিটেনেও আসছে, আগারওয়ালের ম্যাথ, এই জন্য আমি নিছি। এখানে বলা হচ্ছে যে দ্য পার্সেন্টেজ প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 1920 ইজ ইকুয়াল ইন দ্য পার্সেন্টেজ লস ইনকার্ড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর টাকা 1280। At what price should the article be sold to make 25% profit? বলতেছে যে একটা জিনিস 1920 টাকায় বিক্রি করলে যত পার্সেন্ট লাভ হবে, জিনিসটা 1280 টাকায় বিক্রি করলে ঠিক তত পার্সেন্ট ক্ষতি হবে। জিজ্ঞাসা করছে যে জিনিসটা 25% লাভে কত টাকায় বিক্রি করা যায়, জিনিসটা 25% লাভে কত টাকায় বিক্রি করা যাবে। আগে বোঝেন, এখানে বলতেছে যে আপনার প্রফিট পার্সেন্ট আর হচ্ছে লস পার্সেন্ট কি সমান সমান হবে। তো প্রফিট পার্সেন্ট কিভাবে বের হবে, আপনি বলবেন যে যখন সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে বাদ দিব তখন এটা আমার প্রফিট হবে। আর প্রফিটের হিসাব কার উপরে করতে হয়, কস্ট প্রাইসের হিসাব, কস্ট প্রাইসের উপরে করতে হবে, যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে তাই এখানে 100 গুণন। লস কিভাবে বের হবে, আপনি বলবেন যে যখন কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের চেয়ে বড় হয় তখন লস হয়। তো লাভ বা লসের হিসাব কার উপরে করা লাগে, আপনি বলবেন যে কস্ট প্রাইসের উপরে করা লাগে। যেহেতু লস পার্সেন্টটা এটার সাথে কি করতে হবে, এই যে 100 গুণ করে দিতে হবে। সো প্রফিট পার্সেন্টেজ মানে কি, লস পার্সেন্টেজ মানে কি, এটা কিভাবে কাজ করে বা জিনিসটা দেখতে কিরকম দেখাইলাম। এবারে আসেন আমরা ম্যাথটা সমাধান করি। আমাকে প্রশ্নে বলতেছে যে শুধু বিক্রয় মূল্য দিচ্ছে, 1920 টাকা বিক্রি করে আমার লাভ হয়েছে, 1280 টাকা বিক্রি করে আমার ক্ষতি হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি অধ্যায় ভিত্তিক ম্যাথ করানোর সময় বলছিলাম যে লাভ লস তখনই আপনি বের করতে পারবেন যখন আপনি কস্ট প্রাইস বের করতে পারবেন, বা আপনি জানেন যে আমার কস্ট প্রাইস এত। না জানা না থাকলে আপনাকে ধরে নিতে হবে যে ভাই আমার কস্ট প্রাইস এত, কারণ কস্ট প্রাইস ছাড়া আপনি লাভ লস কি কিছুই বের করতে পারবেন না। তাহলে আমি যেহেতু এখানে জানি না যে আমার কস্ট প্রাইস কত, সো ওইটা আগে ধরে নিব, ওইটা আমার মেইন। সেখানে আমি ধরে নিতে পারি যে ধরি let the cost price be, ধরে নেন x টাকা, তাহলে এই যে প্রফিট বলতেছে যে লাভের হার আর ক্ষতির হার সমান, তাহলে আগে প্রফিট পার্সেন্টেজটা একটু দেখাই। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট কিভাবে বের করতে হবে, আপনি বলবেন যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হবে। তো প্রথম বিক্রয় মূল্য যেটাতে লাভ হয়েছে, বিক্রয় মূল্য কত, 1920, ক্রয় মূল্য কত, x টাকা। লাভের হিসাব কার উপরে করব, এই যে কস্ট প্রাইস x এর উপরে করব, যেহেতু পার্সেন্টেজের হিসাব মানে প্রফিট পার্সেন্টেজ, তাই এখানে গুণন 100, তাহলে এটা আমার প্রফিট পার্সেন্টেজ হয়ে গেল। এরপর আসেন লস পার্সেন্টেজ। লস পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, উপরে দেখাচ্ছি। কস্ট প্রাইস আগে, কস্ট প্রাইস কত, x, সেলিং প্রাইস কত, এই যে 1280 টাকায় বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়ে গেছি, 1280, কার উপরে হিসাব করতে হবে, কস্ট প্রাইসের উপরে, এই যে কস্ট প্রাইস নিচে, পার্সেন্টেজ যেহেতু এই যে 100। তাহলে যেহেতু আমার প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ সমান,
তাহলে আমি বলতে পারি না যে ভাই এই দুইটা জিনিস সমান, অর্থাৎ এই যে 1920 মাইনাস এক্স ডিভাইডেড এক্স গুণন 100 সমান সমান এই যে এক্স মাইনাস 1280 ডিভাইডেড এক্স গুণন 100 সমান না? সমান। এখন খেয়াল করে দেখেন, নিচ থেকে এই এক্স এর সাথে এই এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, এই 100-র সাথে এই 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু থাকবে কে? আপনি বলবেন যে 1920 মাইনাস এক্স, আর এই পাশে থাকবে কে? এক্স মাইনাস 1280। পরীক্ষার খাতায় কাটাকাটি করবেন না, এক্স এর সাথে এক্স ক্যান্সেল আউট, 100-র সাথে 100 ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমরা 2x সমান সমান কত পাবো? 1920 আর 1280 মিলে হচ্ছে 3200। তাহলে আমরা লিখতে পারি যে x ইজ ইকুয়াল কত? 1600। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই 1600 টাকার জিনিস যদি আপনি 25% লাভে বিক্রি করতে চান, তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? এট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড? আপনি কত টাকায় বিক্রি করবেন 25% লাভে? তাহলে আপনি লেখেন যে at 25% profit, new selling price is কত হবে? 25% লাভ মানে কি বেশি? 100-র উপরে 25 বেশি মানে হচ্ছে 125%। 125% অফ কার? কস্ট প্রাইসের। এই যে 1600 কস্ট প্রাইস, তাহলে 1600 125% কত হবে? 125% মানে হচ্ছে 5/4, 4 দিয়ে 1600কে ভাগ করলে 400, 400-র সাথে 5 গুণ করে দিলে এই যে 2000 টাকা। যে 25% লাভে জিনিসটা আপনি 2000 টাকা দিয়ে চাইলেই সেল করে দিতে পারবেন। 2000 টাকা সেলিং প্রাইস। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকের 10 নম্বর, প্রফিট লস থেকে। এখানে বলা হচ্ছে যে এ ডিলার বাইজ ড্রাই ফ্রুট অ্যাট দ্য রেট অফ রুপিস 180 and 60 পার কেজি। বলতেছে যে একজন ব্যবসায়ী ড্রাই ফ্রুট কিনছে 100 টাকা কেজি, 80 টাকা কেজি, 60 টাকা কেজি। হি বট দেম ইন দ্য রেশিও 12:15:20 বাই ওয়েট। এই যে এখানে ওজনের অনুপাত দেওয়া আছে, আপনি চাইলে বিভিন্নভাবে করতে পারেন। চাইলে এই ওজনগুলাকে 12x, 15x, 20x ধরতে পারেন, অথবা চাইলে এমনি বলতে পারেন যে let the quantity bought be 12 কেজি, 15 কেজি, 20 কেজি। চাইলে x ধরতেই পারেন যে 12x, 15x, 20x, অথবা শুধু 12 কেজি, 15 কেজি, 20 কেজি দিয়েও আপনি হিসাব করতে পারেন। কিন্তু ওই যে আপনারা অনেকেই চিন্তা করেন যে x না ধরলে বোধহয় রিটার্ন ম্যাথে মার্কস দিবে না, এগুলো হচ্ছে ভুল ধারণা। আমি x ধরেই করাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো ওজনের অনুপাত দেওয়া আছে যে 3 প্রকারের ফল কোনটা কত কেজি করে, এটা দিয়ে রাখছে। হি ইন টোটাল গেটস 20% প্রফিট বাই সেলিং দ্য ফার্স্ট 2। বলতেছে যে প্রথম 2টা বিক্রি করে তার 20% মুনাফা হয়। And at last he finds he has no gain or loss in selling the whole quantity. বলতেছে যে সর্বশেষ সে হিসাব করে দেখলো যে তার লাভও হয়নি, ক্ষতিও হয়নি। প্রথম 2টা বিক্রি করে তার 20% লাভ হয়, আর তৃতীয়টা বিক্রি করার পরে সে দেখলো ওভারঅল তার লাভও হয়নি, লসও হয়নি। হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ লস হি সাফার্ড ফর দ্য থার্ড কোয়ান্টিটি? অর্থাৎ তৃতীয় ধরনের যেই ফল কিনছে এখানে তার কত শতাংশ ক্ষতি হয়েছে এটা বের করেন। অর্থাৎ এই যে তৃতীয় ধরনের ফল যে কিনছে সে 20 কেজি, এই 20 কেজিতে তার ক্ষতির হারটা কত এইটা দেখাইতে হবে, ঠিক আছে? খুবই সহজ হিসাব। দেখেন, প্রথমে আমরা এই ওজনের অনুপাতগুলো আগে ঠিক করে নিই। যে ধরি the quantity bought B, এই যে 12কে আমি 12x ধরলাম, 15কে আমি 15x ধরলাম, আর 20কে আমি 20x ধরলাম, ঠিক আছে? এখানে লিখে দিলাম যে রেসপেক্টিভলি, ঠিক আছে? এখন আসেন টোটাল কস্ট প্রাইস আগে বের করি। লাভ ক্ষতির অঙ্ক যেহেতু, তার মানে কস্ট প্রাইস লাগবে। সো টোটাল কস্ট প্রাইস
টোটাল কস্ট প্রাইস কত? আপনি বলবেন যে প্রথমটা কিনছে 100 টাকা কেজি দরে, তাহলে 100 গুণন প্রথমে কিনছে কত 12 কেজি, তার মানে হচ্ছে 12x, প্লাস দ্বিতীয়টা কিনছে 80 টাকা কেজি দরে, কত কেজি 15 কেজি, তৃতীয়টা কিনছে 60 টাকা কেজি দরে, কত কেজি, এই যে 20x। তাহলে দেখেন 100 আর 12তে কত হয়ে যায় 1200x, 80 আর 15তে 8 15 120 আর একটা শূন্য 1200x, 60 20-এ আবার 1200x, তাহলে টোটাল কস্ট প্রাইস কত? আপনি বলবেন যে 3600x টোটাল কস্ট প্রাইস। এটা হচ্ছে আমার কত 3600, ঠিক আছে। এখন আসেন, আমাকে যে বলে দিছে যে প্রথম দুইটা বিক্রি করে আমার 20% লাভ হয়, তাহলে প্রথম দুইটার ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখতে পারি যে কস্ট প্রাইস অফ ফার্স্ট টু, এই যে প্রথমটার ক্রয় মূল্য 1200x প্লাস দ্বিতীয়টার ক্রয় মূল্য 1200x, এই দুইটা যোগ করে দিলে আপনি বলবেন যে প্রথম দুইটা ড্রাই ফ্রুটের টোটাল কস্ট হচ্ছে 2400x, ঠিক আছে। এখন বলতেছে যে এই প্রথম দুইটা যে আপনি 2400x টাকা দিয়ে কিনছেন, এটাকে 20% লাভে সেল করে দেন, ঠিক আছে। দেখেন যে at 20% প্রফিট, সেলিং প্রাইস অফ ফার্স্ট টু, কিছুক্ষণ আগেই বলছি সেল প্রাইস লাভে করছে, তার মানে কি 100-র উপরে 20 লাভ মানে হচ্ছে 120%, 120% অফ 2400x, 120 মানে হচ্ছে 6/5, 5 এটার ভিতরে যাবে, 5 48 480, 480 আর 6 48 হচ্ছে 288, 648-এ 288 আর একটা শূন্য থাকবে, 2880x। অর্থাৎ প্রথম দুইটা প্রোডাক্ট 2400 টাকা দিয়ে কিনে 20% লাভে 2880 দিয়ে বিক্রি করছে। এখন খেয়াল করেন, বলতেছে যে যেহেতু তার ওভারঅল কোনো লাভ হয় না লসও হয় না, তাহলে আমরা লিখতে পারি যে সিন্স, যেহেতু there is no profit or loss, so total selling price কত হবে? দেখেন লাভও হয় না লসও হয় না, এটা কখন হবে? যখন আমার কস্ট প্রাইস আর সেলিং প্রাইস সমান হবে। তো কস্ট প্রাইস যদি 3600 হয়, তাহলে আপনি বলবেন যে যেহেতু লাভ হচ্ছে না লস হচ্ছে না, তার মানে সেল প্রাইসও কত 3600 হবে, 3600 হবে। এখন এই যে তৃতীয় পণ্যটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করছেন এটা চাইলে বের করতে পারেন না, কারণ এই 3600-র মধ্যে প্রথম দুইটা প্রোডাক্ট আপনি বিক্রি করছেন 1880 টাকা দিয়ে, তাহলে তৃতীয় প্রোডাক্টটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করছেন, তখন আপনি বলবেন যে অতএব selling price of the থার্ড কোয়ান্টিটি কত হবে? আপনি বলবেন যে টোটাল সেল হচ্ছে আমার 3600x, এখান থেকে প্রথম দুইটা বিক্রি করছি আমি 2880x দিয়ে, তাহলে থাকে কত 2880, এইদিকে 20 আর ওইদিকে হচ্ছে 2900 আর 700, তার মানে হচ্ছে 720x টাকা। এই 720x টাকা দিয়ে আমি কি করছি? তৃতীয় প্রোডাক্টটা বিক্রি করছি। তৃতীয় প্রোডাক্ট আপনি কিনছিলেন কত দিয়ে? দেখেন 1200 দিয়ে কিনছিলেন না? 1200-র জিনিস 720-এ আপনি বিক্রি করে দিচ্ছেন, 1200-র জিনিস 720-এ আপনি বিক্রি করে দিচ্ছেন, তাহলে আপনার ক্ষতি হয়েছে। ক্ষতিটা কত লেখেন যে লস অ্যামাউন্ট 1200 দিয়ে কিনছি 720 দিয়ে বিক্রি করে দিচ্ছি, তাহলে লস কত হচ্ছে 480x। আর প্রশ্নে জিজ্ঞাসা করছে ক্ষতির হার কত, তাহলে লেখেন যে অতএব লস পার্সেন্টেজ আর লাভের পার্সেন্টেজ যেটাই বলুক সেটা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে বের করতে হবে। ক্রয় মূল্য হচ্ছে 1200x, ক্ষতি হচ্ছে আমার 480x, গুণন হচ্ছে আমার 100। এখান থেকে 200, এখান থেকে 200 কাটেন, 12 48-এর ভিতরে 4 বার আর একটা শূন্য, 40, x আর x কেটে যাবে, সো লস পার্সেন্ট কত এখানে 40%। এই 40% হচ্ছে আমার লসের হার, যে তৃতীয় পণ্যটা আমি 40% ক্ষতিতে
বিক্রি করে দিছি। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।